প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। গত লেকচারে আমরা নদী পারাপার সম্পর্কিত ম্যাথগুলো দেখেছিলাম, কিভাবে করতে হবে সেটা বলেছিলাম, এবং আমি কথাও বলেছি যে কনসেপ্ট একটা আছে নদী পারাপারের, সেই কনসেপ্টটা যদি মাথায় ভালো মতো জানা থাকে তাহলে একটু কঠিন টাইপের কোশ্চেন যেগুলো আসবে সেগুলো খুব সুন্দর মতো সলভ করতে পারবে। আসলে অ্যাকচুয়ালি আসো আমরা দেখি কনসেপ্টটা কি। দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম লিখে রাখছি, একটি নদী, সেই নদীটার প্রস্থ দেওয়া আছে ডি, আর এদিকে আছে স্রোত, ভি হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে স্রোতের বেগ, আর ইউটি হচ্ছে নৌকার বেগ। ওকে, নৌকার বেগ। আর এই বিন্দু হতে নৌকাটি যাত্রা শুরু করেছে। এখন দেখো কনসেপ্টটা কি, আমরা তো জানি এফ যদি একটি ভেক্টর রাশি হয়, সেটি যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ করে এবং ওয়াই অক্ষের সাথে যদি এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ করে, তাহলে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, সেটাকে বলা হয় f cos থিটা। আর এখান থেকে লম্ব অঙ্কন করলে এতটুকু উপাংশ পাওয়া যাবে f sin থিটা। তাহলে এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এতটুকু। তাহলে এই কনসেপ্টটা আমরা জানি, তাই না? এখন দেখো, ধরো একটা স্রোতযুক্ত নদীতে, অর্থাৎ কেউ যদি এই পয়েন্ট থেকে ইউ বেগে নৌকায় চালিয়ে দিকে যায় স্রোতের সাথে আলফা কোণে, তাহলে কি হবে? এখন এই দুইটার মানে বেগের মিলিত প্রভাবে যে লব্ধি সৃষ্টি হবে, সেই লব্ধি বেগে এই ব্যক্তিটা ওই পারে গিয়ে পৌঁছবে না। এটা হচ্ছে আমাদের সেই আর। এখন কনসেপ্টটা কি একটু দেখো। তাহলে এই দিক বরাবর বেগ আছে কত? স্রোতের বেগ হচ্ছে ভি, আর এই দিক বরাবর নৌকার বেগ হচ্ছে ইউ। এখন দেখো, এই নৌকার বেগটা কিন্তু দুইটা লম্ব উপাংশে বিভাজিত হয়ে যাবে। নৌকার একটা উপাংশ থাকবে এদিকে, সেটি হবে কত? ইউ cos আলফা, আর এদিক বরাবর একটা উপাংশ থাকবে হচ্ছে ইউ sin আলফা। একটু খেয়াল করবে, নৌকাটি যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে, কিন্তু এই বিন্দু থেকে ডাইরেক্ট তার বিপরীত বিন্দুতে পৌঁছতে পারে নাই, সে পৌঁছালো সি বিন্দুতে। কতটুকু দূরত্ব অতিক্রম করে? x মিটার দূরত্ব অতিক্রম করে মনে করো ওই পারে গিয়ে পৌঁছলো। এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এখন মোটের উপর দেখি এই নৌকাটার বেগ এখন কয়টি বেগ কাজ করছে, তাহলে এদিক বরাবর বেগ আছে কি বলতো? এদিক বরাবর নৌকার বেগের একটি উপাংশ ইউ cos আলফা এবং স্রোতের বেগ একটা হচ্ছে ভি, আবার এদিক বরাবর একটা উপাংশ হচ্ছে ইউ sin আলফা। এই বেগের কাজ কি? তাহলে মোটের উপর নৌকাটার মধ্যে এখন এই দুইটা বেগ কাজ করছে। এখন এই বেগের কাজ হচ্ছে নৌকাটাকে এই দিকে নিয়ে যাওয়া, এই বেগটার কাজ হচ্ছে নৌকাটাকে এই দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ যাত্রার বিন্দুর বিপরীত বিন্দু থেকে x পরিমাণ সরণ ঘটানোর জন্য এই বেগটা দায়ী। আবার এই প্রস্থ বরাবর দেখো, নৌকা যখন এই পয়েন্ট থেকে সি বিন্দুতে লব্ধি বেগে যে পৌঁছবে, তখন সে দুই প্রকার দূরত্ব অতিক্রম করবে। একটা হচ্ছে আনুভূমিক বরাবর দূরত্ব, অর্থাৎ যাত্রা বিন্দু থেকে এই দিক বরাবর, আর একটা এই পার থেকে ওই পারের দূরত্ব হচ্ছে ডি, ওই পারের দূরত্ব অতিক্রম করার জন্য এই বেগটা কাজ করবে ইউ sin আলফা। অর্থাৎ মোটের উপর এই নৌকাটার মধ্যে দুইটা বেগ কাজ করছে। এখন দেখো, আমরা জানি সরণ মেজারমেন্ট করা কি? সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ গুণ সময়, না? বেগ গুণ সময়। তাহলে দেখো, সরণ মেজারমেন্ট যদি করতে চাই আমাদের, তাহলে বেগ লাগবে। তাহলে মনে রাখতে হবে, তুমি যেদিকে সরণ মেজারমেন্ট করবে ওই দিক বরাবর ভেলোসিটি নিতে হবে, এবং নদী পার হইতে কত টাইম লাগবে সেটা। ধরো নদী পার হইতে টাইম লাগবে হচ্ছে টি, তাহলে ধরো যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছলো, সেই সরণটা আমরা মেজারমেন্ট করব হচ্ছে x। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? x ইজ ইকুয়াল টু যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছবে? x মিটার দূরে, সেটা হচ্ছে সরণ x। বেগ কত কাজ করবে? u cos আলফা প্লাস হচ্ছে v, সময় লাগবে যাইতে কত? t। আবার আরেকটি ইকুয়েশন আছে, দেখো, নদীর প্রস্থ বরাবর যদি সরণ মেজারমেন্ট করতে চাও, তাহলে d u sin আলফা গুণন হচ্ছে কত? t। এই হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন দ্বারা কি বের করা যাবে? যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছবে সেটা, আর এই ইকুয়েশন দ্বারা নদীর প্রস্থ বের করা যাবে, ঠিক আছে? কিন্তু টাইম লাগবে। কিন্তু এই দুইটা ইকুয়েশনকে যদি আমি ভাগ দেই, ধরো 1 নং ভাগ হচ্ছে 2 নং, তাহলে কি হয়ে যাবে? তাহলে x ডিভাইডেড হচ্ছে d, এটি ভাগ করলে t কেটে যাবে, তার মানে u cos আলফা প্লাস হচ্ছে v আর হচ্ছে u sin আলফা। এই হলো আমাদের সেই ইকুয়েশন। তাহলে মোটের উপর তিনটে ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশনের উপর তোমরা যদি সত্য দাও, তাহলে বাকি যে ইকুয়েশনগুলো আমরা দেখেছি সব ইকুয়েশনগুলো বের হয়ে আসবে। আসো আমরা দেখব, এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, দিনাজপুর বোর্ডে গতবার যে কোশ্চেনটা এসেছিল নদী পারাপার সম্পর্কিত, কি রকম কোশ্চেনটা এসেছিল আমরা একটু দেখি। দিনাজপুর বোর্ড, শুধুমাত্র যে সূত্র মাথায় রাখলে যে তুমি অঙ্ক করতে পারবে তা কিন্তু না, তোমার কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট জানা থাকলে, ভালো মতো কনসেপ্ট জানা থাকলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। দেখো, দিনাজপুর বোর্ডে যেটা বলেছে, এইরকম ঘটনাটা দিয়েছে। আমি এই কনসেপ্টের সাথে এটা সাজিয়ে দিই। এই কনসেপ্টটা যার জানা থাকবে, আর
সে খুব ভালো মতো এই দিনাজপুর বোর্ডে যে গতবার অঙ্কটা এসেছিল করতে পেরেছে, বাট বাকি স্টুডেন্ট অনেকের সমস্যা হয়েছে এটা। দেখো দিনাজপুর বোর্ডে দেওয়া আছে একটি নদী, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে একজন ব্যক্তি। স্রোতের বেগ দেওয়া আছে কত? স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে স্রোতের বেগ। একজন ব্যক্তি এসি বরাবর যাত্রা করছে, এটা এসি। আর সে কত বেগে যাত্রা শুরু করছে? 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এটি হচ্ছে কি নৌকার বেগ। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটি হচ্ছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুটা দিয়ে রাখা হয়েছে ডি, সরি বি বিন্দু, কিন্তু সে বি বিন্দুতে পৌঁছে নাই। উদ্দীপকটা পড়লে তোমরা বুঝতে পারবে। বলছে একটি নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, একজন ব্যক্তি ওই পারে যাওয়ার উদ্দেশ্যে এসি বরাবর যাত্রা শুরু করেছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু সে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে না পৌঁছে সে ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। কত কোন পয়েন্টে গিয়ে পৌঁছেছে? ধরো ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কতটুকু দূরত্বে? আর বলে দেয়া আছে এই বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 কিলোমিটার দূরে গিয়ে ওই পারে পৌঁছেছে। ওকে, এই হলো কোশ্চেনটা। মানে এই ব্যক্তি মানে বি বিন্দুতে পৌঁছতে পারেনি, এখানে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে এই 0.5 কিলোমিটার দূরত্বে গিয়ে পৌঁছেছে। এখন কোশ্চেনটা চাওয়া হয়েছে কি, এবিটা হচ্ছে নদীর প্রস্থ। ওকে, ক নম্বর কোশ্চেন চাওয়া হয়েছে এবি ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ নদীর প্রস্থ কত, আমরা যেটা এই ইকুয়েশনে ডি বলতেছি, অর্থাৎ এই ডি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো যদি আমাদের কনসেপ্ট জানা থাকে তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি। দেখো এই ইকুয়েশনটা দিয়ে সলভ করতে হবে। তুমি যখনই এই x টা বের করতে চাবে, আমাদের কনসেপ্ট কি ছিল? যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছেছে? x মিটার দূরে। এই x টুকু যদি আমি এখন বের করতে চাই তাহলে বিষয়টা আমাদের কি হবে? তাহলে আমাদের দেখো সূত্র কি, এই x বের করার সূত্র এটা একটা। তুমি যদি এটা দিয়ে বের করতে চাও u cos আলফা প্লাস v লাগবে টাইম। u দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে কত? 110 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে আলফা দেওয়া আছে কিন্তু টাইম দেওয়া নেই। এই সূত্র ব্যবহার করলে টাইম লাগবে। আবার সরি, এই সূত্রের সাহায্যে তো বের করা যাবে না। এই সূত্রের সাহায্যে তুমি যদি ডি বের করতে চাও, অর্থাৎ নদীর প্রস্থটা যদি বের করতে চাও ডি, তাহলে তোমার কি লাগতেছে দেখো তো। ইউ এর মান জানো, আলফার মান জানো, টাইম জানো না, মানে টাইম জানো না, তাহলে এই সূত্র দিয়ে হবে। তাহলে এই সূত্র দিয়ে করতে হবে। দেখো আমরা যদি লিখি এখন সমাধানটা যদি লিখি তাহলে সমাধান কি হবে? তাহলে সমাধান আমরা জানি হচ্ছে x ডিভাইডেড হচ্ছে d ইজ ইকুয়াল টু হচ্ছে u cos আলফা প্লাস হচ্ছে v ডিভাইডেড হচ্ছে কত u sin আলফা। তাহলে দেখো x মানে কত? x মানে 0.5 বসিয়ে দিলাম, d মানে আমরা বের করব, d মানে হচ্ছে এটা, অর্থাৎ a এর মানটা। আর u মানে হচ্ছে কত? u মানে হচ্ছে 4 বসিয়ে দিলাম, cos 110 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস v মানে হচ্ছে কত? 2 বসিয়ে দেওয়া হলো। u মানে হচ্ছে কত? u মানে হচ্ছে 4, u মানে হচ্ছে 4 sin 110 ডিগ্রি, এই যে বসিয়ে দেওয়া হলো। এখন দেখো d এর মান কিন্তু বের হয়ে আসলো, সুতরাং d কত হবে? আর গুণ করবে 0.5 গুণন 4 sin 110 ডিগ্রি ডিভাইডেড হয়ে যাবে কত? 4 cos 110 ডিগ্রি প্লাস হচ্ছে 2। খুব সহজে কিন্তু বের হয়ে গেল, দেখছো? তাহলে আমরা খুব চমৎকার ওয়েতে দিনাজপুর বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল সেটি আমরা সলভ করলাম। এখন কোশ্চেনটা আছে, তারপরে যে কোশ্চেনটা বলা হয়েছে যে এসি বরাবর নৌকা যদি চালনা করে সেক্ষেত্রে নদী পার হইতে সময়, আবার যদি এবি বরাবর যাত্রা শুরু করতো ঠিক আগের অঙ্কগুলোর মতো সেক্ষেত্রে সময় কত হইতো। এখন আমরা কোন ক্ষেত্রে সময়টা কম লাগতো সেটা বের করতে বলছি। প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা অলরেডি হয়তো বুঝে গেছি, এই বেসিক কনসেপ্টটা থেকে লাগবে। ওকে, আর এই কনসেপ্টটার উপর বিভিন্ন শর্ত, যেমন সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার এবং সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন সময়ে, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সব সূত্রগুলো বের হয়ে আসবে। এখন দেখো তারপরে যে কোশ্চেনটা, যে এই ক্ষেত্রে টাইমটা কত লাগবে নদী পার হইতে, এইভাবে যদি যাত্রা শুরু করে তাহলে টাইমটা কিভাবে বের করা যাবে? দেখো এখন তুমি ডি এর মান কিন্তু পেয়ে গেছো, তুমি চাইলে এখন এই সূত্রের মাধ্যমে টাইমটা বের করতে পারো। কিভাবে? যে x হচ্ছে u cos আলফা প্লাস হচ্ছে v গুণন হচ্ছে t, এই যে নদী পার হতে কত সময় লাগবে তুমি কিন্তু এই সূত্রের মাধ্যমে বের করতে পারতেছো। অর্থাৎ x মানে হচ্ছে 0.5 দেয়া আছে, আর u মানে হচ্ছে 4 দেওয়া আছে, cos মানে হচ্ছে 110 ডিগ্রি দেয়া আছে, প্লাস হচ্ছে কত v মানে হচ্ছে কত 2 দেয়া আছে।
তার মানে এত আবার হবে। এইভাবে যদি নৌকা চালাতো ওই ব্যক্তিটা, তাহলে তার নদী পার হইতে এত সময় লাগতো। কিন্তু সে যদি এই দিক বরাবর নৌকা যাত্রা শুরু করতো, অর্থাৎ এইদিকে স্রোতের বেগ আছে, এই দিক বরাবর যদি নৌকা চালনা শুরু করতো, সেক্ষেত্রে সময় ওইটা হচ্ছে মিনিমাম টাইম, অর্থাৎ সেক্ষেত্রে নদীর প্রস্থ লাগতো ডি, ডি। আমরা আগের প্রশ্নে তো ডির মান বের করলাম, গ নম্বরে ডির মানটা বসিয়ে দিবে, আর ইউ এর মান তো জানি 4, তাহলে এই ক্ষেত্রে টাইমটা আসবে। যে মানটা ছোট হবে ওই ক্ষেত্রে কম সময় ওই পারে গিয়ে পৌঁছা যাবে, অর্থাৎ এই ডায়াগ্রামটা থেকে যে টাইমটা আসবে সেটাই সবথেকে কম, আর বাদ বাকি সব ইয়েগুলো সেম। তাহলে দেখো এটি অ্যাকচুয়ালি মেইন কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়ে তুমি সকল অঙ্কগুলো নদী পারাপারে করতে পারবে। দেখো এই কনসেপ্টের মধ্যে যদি তোমরা বিভিন্ন রকম শর্ত দাও, ধরো 1 নম্বর শর্ত যেটা দিলাম, যে 1 নম্বর শর্ত, শর্ত নাম্বার 1, ধরো তুমি শর্ত দিলে যে সোজাসুজি নদী পারাপারে, সোজাসুজি নদী পারাপারে ক্ষেত্রে, সোজাসুজি মানে আড়াআড়ি, সোজাসুজি আড়াআড়ি সর্বনিম্ন দূরত্বে, এগুলো একই কথা, সোজাসুজি আড়াআড়ি সর্বনিম্ন দূরত্বে। হ্যাঁ, তাহলে দেখো তোমার কনসেপ্ট এখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, ঠিক ওই পয়েন্টে গিয়ে পৌঁছবে। তাহলে তোমার কোন বেগে গিয়ে পৌঁছতে হবে? লব্ধি বেগে। তাহলে এই ব্যক্তি আগে এ থেকে সি তে গিয়েছিল, এখন সি পয়েন্টে বি বিন্দুতে আসতে হবে, তার মানে এই সরণটা থাকা যাবে না। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে x 0 হতে হবে, অর্থাৎ ব্যক্তি নৌকা চালিয়েছে এসি বরাবর, আর এইদিকে হচ্ছে আমাদের সেই স্রোতের বেগ হচ্ছে এইদিকে, এইদিকে নৌকার বেগ। তাহলে আমাদের এখন কনসেপ্টটা কি? সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে এই লব্ধিকে এখন আসতে হবে সি বিন্দুতে, অর্থাৎ সি বিন্দুকে আসতে হবে বি বিন্দুতে। সেক্ষেত্রে যাত্রা বিন্দুর বিপরীতে কোনো সরণ থাকা যাবে না। এই যে তোমাদের ইকুয়েশন রেডি হয়ে আছে, তাহলে কি লিখবে? ইউ cos আলফা প্লাস হচ্ছে বি গুণন হচ্ছে টি, টি বসিয়ে দেবে। তাহলে এই সাইড চেঞ্জ করলে টি ওইদিকে 0, তার মানে তুমি লিখতে পারো ইউ cos আলফা মাইনাস বি, তার মানে একবারে লিখলাম আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস বি ডিভাইডেড সি। গত লেকচারে কিন্তু এই সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম। তারপরে ঠিক একইভাবে বাদ বাকি জিনিসগুলো বের করবে। তাহলে এই ভি কে এইদিকে নিয়ে যাবে, আরেকটি তো হচ্ছে লব্ধি, এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবে, ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার। এই ক্ষেত্রে নদী পার হইতে যে লব্ধি বেগটা হবে সেটি বের করার সূত্র এটা পেয়ে যাবে। সময় বের করার জন্য হচ্ছে নদীর প্রস্থ d ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। দেখো এটি একটি সূত্র, এটি একটি সূত্র, এই তিনটি সূত্র কিন্তু লাগতেছে, ঠিক আছে। আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি রকম হবে কনসেপ্টটা একটু দেখি। সর্বনিম্ন সময় যেটা হবে, সর্বনিম্ন সময়, এই চ্যানেলে এই ভিডিওগুলো দেয়া আছে, কনসেপ্টগুলো ভালোমতো পড়বে। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি, দেখো টাইম বের করার সূত্র আছে এখানে, ডি তাহলে ইউ sin আলফা, এইখানে এই সূত্রের মাধ্যমে টাইম বের করা যায়, তাই না? এই সূত্রের মধ্যে দেখতেছি নদীর প্রস্থ হচ্ছে কনস্ট্যান্ট, ইউ মান আছে কনস্ট্যান্ট, শুধু sin আলফার উপর টি এর মান নির্ভর করবে। টি এর সাথে sin আলফার সম্পর্ক এখানে ব্যস্তানুপাতিক। টি যদি মিনিমাম হয়, টি মিনিমাম হলে, অর্থাৎ সর্বনিম্ন যদি আমি টাইম পেতে চাই, তাহলে sin আলফার মানটা ম্যাক্সিমাম হইতে হবে, অর্থাৎ ম্যাক্স হইতে হবে। আমরা জানি sin আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে কত? 1। এই ক্ষেত্রে আলফা মানে কি হবে? আলফা মানে sin ইনভার্স 1 হয়ে যাবে। sin ইনভার্স 1 মানে কি? 90। তার কথা একই রকম থাকতেছে, অর্থাৎ সর্বনিম্ন সময় যদি কেউ নদী পার হইতে চায়, তাকে সর্বদাই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। সেক্ষেত্রে এখন লব্ধি বেগ হবে এটি, লব্ধি আর দুইটা বেগ পরস্পর লম্ব হয়ে গেল, লব্ধি রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার করে দেবে, বাস আর এর মান বের হয়ে গেল। আরেকটা কি লাগবে? আরেকটা যেটা লাগবে, এই ক্ষেত্রে যেটা বের করতে বলবে, তাহলে একটা টাইম বের করার সূত্র, তাহলে টাইমটা কত? যে t ইজ ইকুয়াল টু মিনিমাম টাইম, তাহলে কত হবে? তুমি যদি এই সূত্রের মধ্যে বসিয়ে দাও sin আলফা মাইনাস 1, তার মানে u, অর্থাৎ d ইজ ইকুয়াল টু u। তাহলে মোটের উপরে যে আমরা গতকালকে যে সূত্রগুলো আলোচনা করছি, এইগুলো সূত্র, এটি একটি, আর অ্যাঙ্গেলটা সর্বদা হচ্ছে 90, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকল ধরনের ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যত কোশ্চেন আছে, থিওরি আছে, আগে থিওরি ক্লাসগুলো দেখবে, আর তারপরে এই সৃজনশীল যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে বেসিক স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।